আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা শুরু করে যাচ্ছি তপন স্যারের অনুশীলন এমসিকিউ সলভ। তো আমরা ধারাবাহিকভাবে কয়েক চ্যাপ্টার করছিলাম এবং আজকে আমরা শুরু করছি মহাকর্ষ এবং অভিকর্ষ। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি মহাকর্ষ ধ্রুবকের একক নির্দেশ করে? তো দেখো, আমরা কম বেশি সবাই জানি যে মহাকর্ষের ধ্রুবকের সূত্রটা ছিল F = G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। তো এখান থেকে আমাকে চেয়েছে কি, দেখো ধ্রুবকের সূত্র, বেসিক্যালি এখানে g এর মানটা চেয়েছে, ঠিক আছে, g এর একক। সো g = f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। তো খেয়াল করে দেখো, f হচ্ছে ফোর্স, তো ফোর্সের একক সবাই আমরা জানি নিউটন, ডিস্টেন্স স্কয়ার দ্যাট মিনস মিটার স্কয়ার ডিভাইডেড বাই, আর দুটো মাস দেখা যাচ্ছে মানে কেজি ইন্টু কেজি, দ্যাট মিনস কেজি স্কোয়ার। তো এখান থেকে আমরা কী বের করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে ধ্রুবকের এককটা হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, রাইট? সো দেখো অ্যান্সারটা হচ্ছে যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। চলো পরের প্রশ্নে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। সো দেখো, আমরা জানি একক মাত্রা কিন্তু কাইন্ড অফ সেম ওয়েতেই বের করা যায়, ঠিক না? তো একটু আগে আমরা দেখেছিলাম যে F = G m1 m2 বাই d স্কোয়ার। আচ্ছা, এবারে দিকে খেয়াল করো, দেখো ফোর্সের একক হচ্ছে নিউটন। সো নিউটন না লিখে আমরা লিখবো হচ্ছে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, কারণ তোমরা সবাই জানো যে বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। আচ্ছা, তো যেহেতু আমাদের মাত্রা চেয়েছে, তো আমরা ডিরেক্ট মাত্রায় চলে যাব। দেখো ভরের মাত্রা কত কী ছিল আমাদের, মাত্রার জন্য বড় হাতের এম লিখতাম, রাইট? সো এম, অ্যাক্সেলারেশন বা ত্বরণের জন্য হচ্ছে LT ইনভার্স 2, সাথে আমাদের কী রয়েছে, দুটো লেন্থ আছে, তার মানে কি আর দুটা L স্কোয়ার হবে। এবার আসো নিচে, দেখো নিচে আমাদের কি আছে, নিচে হচ্ছে আরও দুটা মাস আছে, সো M স্কোয়ার। এবার হচ্ছে আমরা কাটাকাটি করে ফেলি উপর নিচ থেকে, তো বাদ দিলে তুমি দেখবে আমাদের বাকি থাকে হচ্ছে M ইনভার্স 1 L স্কোয়ার T ইনভার্স 2। তো সরি L কিউব আসে, তিনটা আছে এখানে, L কিউব T ইনভার্স 2। সো অপশন থেকে দেখো এখানে আমাদের অপশন আছে শুধু এটা, M ইনভার্স 1 L কিউব T ইনভার্স 2। চলে যাচ্ছে পরের কোশ্চেনে, যে গাছের একটি আপেল পৃথিবীকে F বলে আকর্ষণ করছে, পৃথিবী আপেলকে আকর্ষণ করছে F বলে। সুতরাং এই প্রশ্নটা দেখো অনেকেই কনফিউজ হয়ে যাবে, বুঝছো? সবাই মনে করতে থাকে যে যেটার আসলে সাইজ বড় বা ভর বেশি সেটা হয়তো আকর্ষণ করবে, কিন্তু না। দেখো পৃথিবী বড়, ঠিক আছে, আপেল ধরো ছোট, একে অপরকে আকর্ষণ করতেছে, বাট এই আকর্ষণের মানটা ডিপেন্ড করবে সাইজের উপরে। বাট যখন মানটা ডিটারমাইন্ড হয়ে যাবে যে F বল, তখন কিন্তু দুইটার আকর্ষণই সেম থাকবে। সো এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, ফোর্সের মানটা ডিপেন্ড করবে এর সাইজের উপরে, দ্যাটস ফাইন। যে আমরা করেছিলাম হচ্ছে G m1 m2, ঠিক আছে, এই মানটা কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে এর সাইজের উপরে। বাট এমন না যে সাইজ চেঞ্জ হলে আবার প্রত্যেকের জন্য আলাদা কিন্তু মানে ফোর্স আসবে, এরকম কিন্তু না, দুইটার ক্ষেত্রে কিন্তু ফোর্স সেম, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের হচ্ছে F = F। কোশ্চেনটা ভালো করে খেয়াল করবো, ঠিক আছে? এটা পরবর্তী প্রশ্নে আসো, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা সবাই জানি যে বস্তুটি বিনা বাধায় পড়বে, প্রথম কন্ডিশন, কন্ডিশন নাম্বার 1। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে বস্তুটাকে অবশ্যই একটা স্থির অবস্থান থেকে পড়তে হবে, সো বস্তুটি স্থির অবস্থান থেকে পড়বে। 3 নাম্বারটা হচ্ছে মুক্তভাবে পড়বে। তার মানে এই তিনটাই কিন্তু অ্যাকচুয়ালি কন্ডিশন, রাইট? এখানে কন্ডিশন না কোনটা, এই 4 নাম্বার অপশনটা, যে অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করে, মানে কোনো পরন্ত বস্তুর উপরে অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করে না। আচ্ছা, এবার আসো কেপলারের তৃতীয় সূত্রটির নাম। তো এটার জন্য তোমাদের একটা ছোট নেমুনি শিখিয়ে দিচ্ছি আমি।
সো তুমি মনে রাখবা যে কেপলারের সূত্রকে খাও, ঠিক আছে, ইট, কেপলারের সূত্রকে খাও। এই ইট থেকে তুমি কি মনে রাখবা, দেখো ইতে হচ্ছে আমাদের প্রথম সূত্রটা, যেটার নাম হচ্ছে এলিপস থিওরি, মানে হচ্ছে উপবৃত্তাকারের সূত্র, বৃত্তাকার। এতে হচ্ছে দ্বিতীয় সূত্র, যেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, এরিয়া বা ক্ষেত্রফল। আচ্ছা, টিতে হচ্ছে আমাদের টাইম, তার মানে সময়ের সূত্র বা পর্যায়কালের সূত্র। টাইম পিরিয়ড। তো দেখো আমার কোনটা চেয়েছে কোশ্চেনে চেয়েছে আমাদের তৃতীয় সূত্রের নাম কি। সো তৃতীয় সূত্রটা হবে কি, পর্যায়কালের সূত্র। চলে আসে পরবর্তী প্রশ্নে। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, একটু আগে বলেছিলাম কেপলারের সূত্রকে খাও, ইট, ইতে ছিল এলিপস এবং এলিপসে উপবৃত্তাকার, অ্যান্সার হচ্ছে কেপলার। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভুলের প্রিন্টেসে দেখো, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কখনো এরকম ছবি দিয়ে কোশ্চেন আসবে না, ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আচ্ছা, পরের প্রশ্নে আসো যে দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কীরকম হবে। সো দেখো মহাকর্ষ বলের সূত্র আমরা জানি, F = G m1 m2 / d²। আচ্ছা, সো এখানে অনেকে আবার বড় হাতের এম ছোট হাতের এম লেখে, কোনো সমস্যা না, যেভাবে বেশি লিখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাকে বলছে এই কোশ্চেনে দেখো যে দুটার মধ্যে দূরত্ব যদি আমি অর্ধেক করি, সো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে লিখবা যে G mm, দেখো দূরত্ব হাফ করছে, দ্যাট মিনস d/2 হোল স্কোয়ার, রাইট, ডিস্টেন্স হাফ করা হয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো G mm d/4 d/2², সো d/4, এই চারটা চলে যাবে উপরে, তোমরা সবাই জানো ভাগ করলে, সো 4 × G mm d/d²। তোমরা দেখতে পাচ্ছি কি, যদি তুমি দূরত্ব অর্ধেক করো তাহলে মহাকর্ষ বলের মান 4 গুণ হবে, সো 4 গুণ বাড়বে। পরবর্তী প্রশ্নে আসো। দেখো সূর্য হতে গ্রহগুলোর দূরত্ব r এবং পর্যায়কাল t, এটা হচ্ছে বেসিক্যালি কেপলারের সূত্র। সো কেপলারের সূত্র ছিল আমাদের t² = r³। ঠিক আছে, সো কেপলারের সূত্র হচ্ছে t² = r³। দেখো এখানে অপশন হচ্ছে 4 নাম্বারটা। পরবর্তী প্রশ্নে আসো যে কেপলারের সূত্র অনুসারে, সেম কোশ্চেন আসলে, t² = r³। আচ্ছা, গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটি কোন নীতির সরাসরি ফল। দেখো সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করার যে সূত্রটা ছিল সেটা কিন্তু ভরের সংরক্ষণ নীতির। আচ্ছা, চাঁদের বায়ুশূন্য স্থানে স্থির অবস্থা থেকে একটি পালক ও একটি সীসার বলকে ফেলা হলো, পালকের ত্বরণ কত হবে। এই কোশ্চেন একটু ট্রিকি, ঠিক আছে। দেখো পৃথিবীতে কি হতো, ধরো আমি তোমাকে যদি বলি যে এটা পাথর এবং একটা পালক তুমি একসাথে ফালাচ্ছ, অথবা অনেক সময় শুনবো অনেকে ট্রিকি কোশ্চেনটা করে, বুঝছো, যে 1 কেজি তুলার ব্যাগ আর 1 কেজি পাথর ফালালে কোনটা আগে যাবে। আচ্ছা শোনো, দুটো কিন্তু ত্বরণ সেম থাকবে, বাট পাথরের বলটা আগে পড়বে, এর কারণটা হচ্ছে কিন্তু বায়ুর বাধা, বায়ু প্রবাহের কারণে। সো এয়ার রেজিস্ট্যান্স বা বায়ুর বাধা না থাকলে কিন্তু দুটা একসাথেই পড়ার কথা। যেহেতু চাঁদের কথা বলছে, তো সেখানে কিন্তু বায়ুশূন্য অবস্থা, সেখানে বায়ুর কোনো বাধা নেই, তো সেখানে কিন্তু দুটারই ত্বরণ সেম থাকবে, মানে পালকের যে ত্বরণ
সীসার বলের ত্বরণও কিন্তু একই হবে। পৃথিবীতে কিন্তু এক হওয়ার কথা, কিন্তু পৃথিবীতে এক হয় না কেন? এই বায়ু থাকে তাই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পরবর্তী প্রশ্নে, দুটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ করা হয়, একই সাথে তাদের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হয়? তো দেখো 3টা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে একটা কণার ভর হচ্ছে দ্বিগুণ, আরেকটা ভর করছে 3 গুণ, এবং একই সাথে তাদের মাঝখানে দূরত্ব করছে দ্বিগুণ, রাইট? তো খেয়াল করলে দেখো F equals to G m divided by d square। দেখো একটা করছে দ্বিগুণ, তার মানে আমি বলতে পারতেছি যে G ইন্টু 2m, আরেকটা করছে আমার 3 গুণ, তার মানে 3 ইন্টু m ডিভাইডেড বাই দূরত্ব দ্বিগুণ হয়েছে, সো d স্কোয়ার, দ্যাট মিনস 2d ইন্টু হোল স্কোয়ার। সো এখান থেকে যদি আমি সলভ করে দেখো 3 দুগুণে আমার আসতেছে 6, 6, আর এখানে আসতেছে আমার 2 স্কোয়ার, তার মানে 4, রাইট? 6 বাই এখানে 4 আসবে, 4 আসবে 6, তাহলে 6/4 ইন্টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো 6/4 এটা হাতে কলমে করা যায়, আমরা জানি সেটা হচ্ছে 1.5 আসবে তোমার, রাইট? মানে 3/2 which is 1.5। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যালকুলেটর লাগে না, এই ধরনের ছোটোখাটো ম্যাথ কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারে, যেগুলো হাতে কলমে সহজে করা যায়। তো দেখো পূর্বের 1.5 গুণ হবে এটা। পরবর্তী প্রশ্ন দেখো যে 2 × 10⁻⁻10 মিটার দূরত্বে দুটি ইলেকট্রনের মধ্যকার মহাকর্ষ বল এবং তড়িৎ বল উভয়ই ক্রিয়া করে, অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি হবে? তো এখানে এত কিছু দেখার দরকার নেই, বুঝছো? তোমার দূরত্ব কিছু দেখার দরকার নেই, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্ট করার জন্য দেয়, বুঝছো? তুমি দেখবে যে কি বলছে যে মহাকর্ষ বল আর তড়িৎ বলের মধ্যে শক্তির কম্প্যারিজন চাইছে। তো তোমরা যারা নিউটনের বলবিদ্যা অলরেডি পড়ে ফেলছো বা যারা পড়বা, তারা দেখবে যে সেখানে একটা মৌলিক বলের সুন্দর একটা তুলনা ছিল, ঠিক আছে? তো এটার জন্য আমি তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, শতদুম। ঠিক আছে, শতদুম। শত কি? শত হচ্ছে সবল তড়িৎ বল। ততে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। দুটো হচ্ছে দুর্বল তড়িৎ বল। ঠিক আছে, আর কি আছে আমাদের? মতে হচ্ছে মহাকর্ষ বল। তো এটা হচ্ছে মৌলিক বলগুলোর মধ্যে শক্তিমাত্রার তুলনা। সো খেয়াল করো, সবল তড়িৎ বল হচ্ছে 10⁻42, তড়িৎ চুম্বকীয় বল হচ্ছে 10⁻39, দুর্বল তড়িৎ হচ্ছে 10⁻10, আর মহাকর্ষ বল তুমি যদি এটাকে 1 ধরো, সো মহাকর্ষ বলের উপর দিকে এগুলো হচ্ছে কম্প্যারিজনটা করা হয়েছে, রাইট? 30 হবে, সরি, হ্যাঁ 31। আচ্ছা দেখো, তো তোমাকে বলছে যে মহাকর্ষ আর সবল তড়িৎ বলের মধ্যে কম্প্যারিজন। সো এটা হচ্ছে 10⁻42, মানে তুমি যদি মহাকর্ষ বলকে 1 ধরো তাহলে কত শক্তিশালী? দেখো, মহাকর্ষ থেকে দুর্বল তড়িৎ বল 10⁻30 টাইমস শক্তিশালী, দুর্বল থেকে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল 10⁻39 গুণ শক্তিশালী। আবার মহাকর্ষের সাথে দেখো সবল তড়িৎ 10⁻42। সো আমার কিন্তু কোয়েশ্চেন এটাই চাইছে, ঠিক আছে? তোমার এই যে 2 × 10⁻10 বা এই ধরনের ভ্যালু কিন্তু দেখা লাগবে না, রাইট? সো দেখো এখানে 42, তো মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ বল হবে এত গুণ বেশি। সো দেখো প্রথম কোশ্চেনে বলছে এত গুণ কম,
তো সেক্ষেত্রে এটার অ্যান্সার কত হবে দেখো, এটার অ্যান্সার হবে হচ্ছে 1। ব্যাপারটা হচ্ছে উল্টে বলছো, দেখো এই দেখো আমরা ওটাকে 1 ধরছিলাম, 10⁻41, বাট তুমি যদি এটাকে 1 ধরো, এটাকে যদি 1 ধরো, তখন এটা হয়ে যাবে 10⁻42, ঠিক আছে, কমে যাবে, রাইট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। মহাকর্ষের ধ্রুবক জি এর মান কত? দেখো মহাকর্ষের ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, তো আমাদের কিন্তু অপশনে ডিরেক্ট এই মানটা দেওয়া নেই, রাইট। তো মানটা একটু এদিক ওদিক করা লাগবে বা শাফল করা লাগবে। তো দেখো তুমি যদি 0.667 লেখো বা 10 দিয়ে ঘর দিয়ে এদিকে আসো, ঠিক আছে, পয়েন্টটাকে এদিকে নিয়ে যাও, তখন আমরা কি জানি পয়েন্টের দিকে আনলে আমাদের এই পাওয়ারের মানটাকেও কমাতে হবে, রাইট। সো 0.667 10⁻10, এটা কিন্তু সেম জিনিস। তো দেখো অপশনে কিন্তু এটা আছে, সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষ ধ্রুবক। দেখো মহাকর্ষ ধ্রুবক কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, মানে দুটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। একটা জিনিস মনে রাখবা, এটা আমি শিখিয়ে দিচ্ছি, অনেকে জিনিসটা ভুল করে, বুঝছো, যে মহাকর্ষ ধ্রুবক আর মহাকর্ষীয় বল একটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, একটা হচ্ছে মহাকর্ষীয় বল। সো আমরা যত সূত্র পড়ি, যা যা পড়তেছি, ঠিক আছে, সবই কিন্তু বলটা নিয়ে, মানে F = g/m/d²। তো এই বলের মানটা হচ্ছে তোমার ভর বা হচ্ছে দূরত্ব, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। বাট এই যে ধ্রুবকটা, এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল না, রাইট। তো দেখো এখানে কি ভর নিরপেক্ষ, নির্ভরশীল দেখো নির্ভরশীল না, যাই বলুন না কেন, ভর না, স্থান না, কিছুই না, ঠিক আছে। ধ্রুবকের মান কিন্তু কখনোই মানে এটার উপর নির্ভরশীল না। দেখো পরবর্তী কোশ্চেন অনেকটা সিমিলার ওয়েতেই বলছে যে মহাকর্ষ সম্পর্কে নিজের কোন তথ্যটি সঠিক নয়। মহাবিশ্বের প্রতিটি বস্তু অনেক আকর্ষণ করে, এটা সত্যি, মানে এটা বাদ। এই আকর্ষণ বলের মান দুটি বস্তুর ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, যেটা অলরেডি আমরা দেখছি যে বলের মানটা নির্ভর করে, ঠিক আছে, এটাও বাদ। 4 নম্বরটা দেখো, বিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে, এটা কিন্তু রাইট, সেটাও বাদ। বাকি থাকে কি, যে আকর্ষণ বলের মান দুটি আকৃতি প্রকৃতির উপর নির্ভর করে, এটা কিন্তু করে না, ঠিক আছে। এই যে বলের মানটা দেখো g/m/d²। তো দেখো দুটো ভরের উপর নির্ভর করে বলছে প্রথম কোশ্চেন, সো দেখতেছি নির্ভর করে, দেখছো করে। তারপর দেখো দূরত্বের উপর নির্ভর করে, এটা ফাইন। বাকি সবগুলো পয়েন্টে কিন্তু হবে, শুধু সঠিক না কোনটা, এটা প্রকৃতি। এখানে কিন্তু প্রকৃতির কোনো পয়েন্ট নেই, জাস্ট আমার দূরত্ব আছে, ভর আছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আসো। একক ভরের দুটি বস্তু কোনো একক দূরত্বে পরস্পরকে আকর্ষণ করে যে বল দ্বারা, সেটি হলো খেয়াল করো, তোমাকে কি বলছে, একক ভরের, মানে ভর হচ্ছে 1 1 × 1, একক দূরত্বে, দূরত্ব হচ্ছে আমার 1, দুটোই গুলো 1, যে বল তার আকর্ষণ করে। দেখো তার মানে আমি দেখতে পাচ্ছি যে F = g হয়ে গেছে, রাইট। এটাও 1, এটাও 1, এটাও 1, সো এই পাশে পুরোটাই বলতে পারতো g × 1, রাইট। দেখো g × 1, তাই আমি বলতে পারতেছি এখানে যে এখানের বলটা সমান সমান মহাকর্ষ ধ্রুবক, তো দেখেন কি হবে, মহাকর্ষ ধ্রুবক, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আসো। চাঁদ ও পৃথিবীর দূরত্ব যদি দ্বিগুণ হয় তবে তাদের মধ্যকার মহাকর্ষ বল পূর্বের তুলনায় কি হবে? খেয়াল করো, দেখো মহাকর্ষ বলের সূত্র আমি বারবার অলরেডি লিখে ফেলছি, g = m/d²।
তো আমার এখানে দেখো ভর নিয়ে কিন্তু কোনো কিছু বলা নেই, আমাকে জাস্ট বলছে দূরত্ব যদি দ্বিগুণ হয়। তো তুমি সুন্দর করে লিখে দাও যে g mm ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 1/4, সো এখানে আসবে 1/4। সো আমি কি পাচ্ছি যে 4/1 হবে, সো 1/4। এক কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে আকর্ষণ বল কত হবে? তো দেখো F is equals to g mm divided by d square। তোমাকে বলছে 1 কেজি ভরের দুটো বস্তু, তার মানে এটাও 1 এটাও 1, 1 মিটার দূরত্বে এটাও 1। তো সিমিলার ওয়ে দেখো তোমার জাস্ট বাকি থাকে g, এটা হচ্ছে অ্যান্সার। সো 6.673 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আসো। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করা লাগবে, বুঝছো? সো ডিফারেন্সিয়েশন অ্যাকচুয়ালি আমার মনে হয় না মেডিকেল ভর্তি পরীক্ষার এই কোশ্চেনটা দেবে, ঠিক আছে? সো তোমরা ট্রাই করো জাস্ট মানটা মনে রাখার, যেটা একটু অন্তরীকরণ যোগজীকরণ দেওয়ার কোনো মানে সহজে আসে না, বুঝছো? ইউজুয়ালি দেয় না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো। কেপলারের দ্বিতীয় শক্তি অনুযায়ী সূত্র কোন ভৌত রাশি নিত্য সূত্র থেকে প্রমাণ করা যায়? এটা হচ্ছে কৌণিক ভরবেগ। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত? সো এটা বারবার করে লেখাচ্ছি, 6.673 × 10⁻11। দেখছো আমাদের কিন্তু একসাথে এক কথা রাখতে হবে। দেখো এই দুটো মান কিন্তু সেমই দিছে, রাইট? বাট এটা দেখো নিউটন মিটার ইনভার্স 2, আর এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। সো অপশন দেখে আগে ঝাঁপাই বলবো না, রাইট? আগে একক দেখতে হবে, মান কিন্তু সেমই। দেখো দুটো মান কিন্তু সেম দেওয়া, বাট এককটা হচ্ছে চেঞ্জ করে দিছে। সো এটার অ্যান্সার দেখো কী হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, অ্যান্সার হবে বি। আচ্ছা, কখনো কিন্তু এরকম হতে পারে যে তুমি অন স্পট এককটা ডিরেক্ট মাথায় মুখস্থ নাই, তখন বের করার জন্য সূত্র চলে যাবে। আমি আসলে একক কখনো মানে মুখস্থ করা কখনোই সাজেস্ট করি না, বাট যেহেতু সময় কম থাকে, মানে তুমি লিটারেলি একটা কোশ্চেনের জন্য পাচ্ছ 36 সেকেন্ডস, 34 সেকেন্ড, সেক্ষেত্রে চাইলে মুখস্থ করতে পারো। বাট যদি কখন এরকম হয় তুমি অন স্পট এক্সাম হলে মনে পড়তেছে না, তখন কী করবা? তখন চলে আসবে সূত্রে, ঠিক আছে? সূত্র থেকে দেখো জি হচ্ছে একটা ধ্রুবক, তো ধ্রুবকের কিন্তু কোনো একক নাই, মাস আছে দুইটা আমার। সো এখান থেকে আমি যদি লিখি জি ইজ ইকুয়ালস টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এম। বলের একক হচ্ছে নিউটন, ডিস্টেন্স স্কোয়ার তার মানে মিটার স্কোয়ার, আর নিচের দুইটা মাস আছে আমার, দ্যাট মিনস কেজি ইনভার্স 2, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে বি। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কখনো কঠিন কোশ্চেন মানে ভুল করার কারণে চান্স মিস হয় না, বুঝছো? সমস্যা হচ্ছে এই ধরনের কোশ্চেনেই দেখবে যে খুবই সিম্পল কোশ্চেন, বাট তুমি হচ্ছে অন স্পট এই এককের কারণে ভুল করে আসছো। তো এই ধরনের ভুল যাতে না হয় এই কারণে কোশ্চেনটা ভালো করে পড়বা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, কেপলারের পর্যায়কালের সূত্র। তো সূত্র আমরা অলরেডি লিখেছিলাম যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, রাইট? তো এখান থেকে দেখো আমরা কিন্তু অপশনে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব ডিরেক্ট দেয় নেই। তো আমি কী করতে পারি, আমি হচ্ছে এটা ডেরিভেটিভ বের করবো। তুমি যদি বোথ সাইডের পাওয়ারের 3/2 দাও তখন দেখো এটা মিলে যায়, এবং এই অপশনটা কিন্তু এখানে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষর ত্বরণ পৃথিবীর অধিকর্ষের ত্বরণের। আচ্ছা, তো তোমাদের মনে আছে কিনা যে দেখো অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি ছিল? ত্বরণের সূত্র ছিল দেখো রুট ওভার
g is equals to gm by r square, রাইট? g is equals to gm by r square। আচ্ছা, এখানে আমার কি বলছে দেখো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক, তার মানে g ইন্টু মাস ডিভাইডেড বাই 2, ঠিক আছে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে আমার ব্যাসার্ধকে কিন্তু হাফ করা হয়েছে, দ্যাট মিনস আর বাই 2 স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করে দেখবো কত আছে, দেখো g মাস ডিভাইডেড বাই 2, 1/4 এর স্কোয়ার, তার মানে আসছে কত এখানে, 1/2 এর স্কোয়ার, দ্যাট মিনস 1/4, 4টা চলে যাবে উপরে, সো m/2 ইন্টু 4/r স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে দেখো তোমার 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2, তার মানে আমি পাচ্ছি কত দেখো, আলটিমেটলি দ্বিগুণ হচ্ছে আমার আগের থেকে। তো পৃথিবীর মানে কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ যদি তুমি অর্ধেক করো দুইটাই, তখন অভিকর্ষ ত্বরণের মান দ্বিগুণ হবে। পরবর্তী প্রশ্নে আসো, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অধিকর্ষ ত্বরণের মানে অর্ধেক হবে? তো এটার ক্ষেত্রে কি করে আমরা দেখো, আমরা জানি যে গভীরে যাওয়ার একটা সূত্র আছে, রাইট, যে g is equals to 1 minus h divided by r। এইচটা কি, এইচটা হচ্ছে কিন্তু গভীরতা, মানে আমি যদি বলি তো হচ্ছে পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে r, পৃথিবীর পৃষ্ঠ থেকে কেউ যদি h দূরত্বে যায়, h দূরত্বের ভিতরে আসে, তখন তার ফর্মুলা হচ্ছে g is equals to 1 minus h by r। তো আমাকে বলছে কি দেখো, আমাকে বলছে যে কত গভীরে গেলে, মানে তোমাকে অ্যাকচুয়ালি h এর ভ্যালু জানতে চাইছে, ঠিক আছে, ত্বরণের অর্ধেক হবে। আচ্ছা, সো g prime is equals to 1 minus h by r into g, আমাকে বলে দিচ্ছে অলরেডি যে ত্বরণের অর্ধেক হবে। তো তুমি বলতে পারো যে g by 2 is equals to g into 1 minus h by r, রাইট? তো এখান থেকে দেখো আমার যেটা বাদ দেওয়া যাচ্ছে, দ্যাট মিনস হাফ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস h বাই r। তোমাকে জানতে চাইছে কি দেখো, কত দূরত্বে কত গভীরতায়, তার মানে আমার লাগবে h এর মান। সো h বাই r ইজ ইকুয়ালস টু 1 মাইনাস হাফ, বা h বাই r ইজ ইকুয়ালস টু হাফ। এখান থেকে তুমি বলতে পারো h ইজ ইকুয়ালস টু রেডিয়াস ডিভাইড বাই 2, মানে r বাই 2। সো দেখো আমার এখানে আসতে কি r বাই 2 অপশনে আছে। পরবর্তী প্রশ্নে আসো, কোন বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে নিয়ে গেলে এর ওজনের কি হবে? আচ্ছা, ওজনের ফর্মুলা আমরা জানি না কম বেশি, দেখো F ইজ ইকুয়ালস টু মাস ইন্টু গ্র্যাভিটি, মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তো এখানে দেখো এই যে জি এর মানটা, দেখো ভর কিন্তু একই থাকে, মানে এটা কিন্তু কখনো এরকম হবে না যে তুমি ধরো বাংলাদেশ থেকে নরওয়ে গেছো, ঠিক আছে, বা ফিনল্যান্ড গেছো, তো এটা কি হবে যে তোমার ভর বেড়ে গেছে, তুমি ওখানে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া করে মোটা হও, দ্যাটস এ ডিফারেন্ট থিং, ঠিক আছে। কেউ যদি নর্মাল থাকে বা তুমি নর্মালি যাও, তখন কিন্তু তোমার ভর একই থাকবে, পরিবর্তন হবে কোনটা, জি এর মান, ঠিক আছে। সো জি এর মানের পরিবর্তনটা দেখো কিভাবে হয়। ধরো আমাদের পৃথিবী, না সার্কেলটা ভালো হয়নি, পৃথিবী অ্যাকচুয়ালি ডিম্বাকার থাকে, তো তো দেখো, আচ্ছা বিষুব রেখায়, মানে হচ্ছে ইকুয়েটর, এখানে এই জায়গাটায়, এই জায়গায় জি এর মান কিন্তু 9.78 থাকে। তুমি এই যে বিষুব রেখা থেকে বা ইকুয়েটর থেকে যতটা পোলের দিকে যাবা বা মেরুর দিকে যাবা, ততই কিন্তু মানটা বাড়তে থাকবে। মানে এই যে মেরুতে কিন্তু জি এর মান 9.832, একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সবাই কম বেশি আমরা জানি, ঠিক আছে। তো দেখো বিষুব রেখা থেকে তুমি যতই মেরুর দিকে আগাবা, তোমার জি এর মান ততই বাড়বে।
সো যদি জি বাড়ে তাহলে ওজন কি বাড়বে না, কারণ তোমার ভরটা থাকবে একই, রাইট? সো যদি তুমি বিষুবৃত্তিক অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাও তখন তোমার ওজন বাড়তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, অভিকর্ষ ত্বরণ জি হলে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, দেখো একটু আগে আমরা দেখছিলাম কোনটা, গভীরতার ফর্মুলা, মনে রাখবে যদি গভীরতা বলে তখন ফর্মুলা হচ্ছে জি প্রাইম, বা ধরো আমি এটাকে জিডি দ্বারা বোঝাচ্ছি, ঠিক আছে? ডি ফর ডেপথ বা গভীরতা, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আর যদি উচ্চতায় যায়, মানে উপরে যায়, উচ্চতায় গেলে ধরো আমি বলছি জি এইচ, এটা ইকুয়ালস টু জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এই দুটো ফর্মুলা তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে যে গভীরে গেলে কোন ফর্মুলা, উচ্চতায় গেলে কোন ফর্মুলা। মানে ধরো যদি পৃথিবী পৃষ্ঠ থেকে, যদি পৃথিবী হয় এইচ গভীরে বা এইচ উপরে, উপরে গেলে হচ্ছে আমাদের এই ফর্মুলা, আর গভীরে গেলে এই ফর্মুলা। তো দেখো কোশ্চেন কিন্তু খুবই সহজ, জাস্ট তোমাকে ফর্মুলা জানতে চাইছে, অ্যান্সার হচ্ছে বি। চলে আসে পরবর্তী প্রশ্ন। একটি বস্তুর ভর 12 মিলিগ্রাম, পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? তো তোমাকে একটু জানতে চাইছে কি, জানতে চাইছে হচ্ছে অভিকর্ষজ যে বলটা আছে। সো আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি, মানে মাস ইন্টু গ্র্যাভিটি। তো ভরের ক্ষেত্রে দেখো ভর আমাকে বলছে 12 মিলিগ্রাম, তার মানে 12 ডিভাইডেড বাই, আমরা কিন্তু এখানে সাধারণত এসআই ইউনিটে ভরটাকে হিসাব করি কেজিতে, তো আমাকে যেহেতু মিলিগ্রামে বলছে, মিলিগ্রামটাকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। তো আমরা জানি কেজি, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপে আসি। 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম, আবার 1 গ্রাম সমান সমান কিন্তু 1000 মিলিগ্রাম। তো এখান থেকে কি বলা যায় দেখো, 1 কেজি সমান সমান 6, এত হচ্ছে মিলিগ্রাম। গ্রামের জন্য 3টা শূন্য দিবা, আর মিলিগ্রামের জন্য আরও 3টা শূন্য দিবা। সো দেখো কত আসতেছে আমাদের, 5, 6, ঠিক আছে? আচ্ছা, তো গ্র্যাভিটির মানটা দেখো, গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8। সো দেখো আমার হাতে কিন্তু ক্যালকুলেটার নাই, ঠিক আছে? তুমি করবা কি, তুমি হচ্ছে 9.8কে 10 ধরবা, ঠিক আছে? এটাকে ধরো তুমি 10 ধরবা, 10 ধরে ক্যালকুলেট করবা। সো 10 একটা 0 কাটা যায়। সো আমার আস্তে আস্তে কত দেখো, আমার আস্তে আস্তে হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -5, ঠিক আছে? এটাকে তুমি কি বলতে পারো যে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ত্বরণের মানটা। তো দেখো 1.2 আমার এখানে দেওয়া নেই, আমার কত আছে, আমার আছে হচ্ছে গিয়ে 117.6, সরি 122, হ্যাঁ ঠিক আছে, 122 × 10⁻⁶। এই মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, আমার আছে কত 117.6। কেন হয়েছে, কারণ ওই যে আমরা শুরুতে 9.8কে 10 ধরছিলাম, ঠিক আছে? সেই যে 0.2 ডেভিয়েশন, 0.2 যে পার্থক্য, তার কারণে মানটা কিন্তু 117.6 আসছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাথে আসো। ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত? এই কোশ্চেনটাতে তুমি কখনো এগুলো দেখবা না, বুঝছো? এগুলো হচ্ছে তোমাকে কনফিউজ করার জন্য দেয়। ভরের মান, ঠিক আছে, এই ভরের মান আল্লাহর দুনিয়া তোমাকে যেখানেই পাঠাক ভর কিন্তু সেম, পৃথিবীতে সেম, চাঁদে সেম, মঙ্গলে সেম, ভর কখনো চেঞ্জ হবে না, তোমার চেঞ্জ হবে ওজন, ঠিক আছে? ভর যেখানে যায়, যেখানে যাও ভর থাকবে সেম,
ওজনটা হচ্ছে পাল্টাবে। কেন পাল্টাবে? কারণ যখন আমরা ওজনটা মানে হিসাব করি তখন আমরা ভরের সাথে এই ত্বরণটা গুণ করি। এই ত্বরণের মানটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, ঠিক আছে? তো এই কারণে তখন দেখবো যে ওজনটা চেঞ্জ হবে, ভর চেঞ্জ হবে না। তো এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তখন আর কিছু দেখবে না, বুঝছো? ভর অলওয়েজ সেম, এই মানটা দেখার দরকার নেই। সো পৃথিবীর যদি ভর 50 কেজি হয়, চাঁদেও হয় 50 কেজি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, যে পৃথিবীর ব্যাসার্ধ যদি হ্রাস পায় তখন জি এর মান কি হবে? দেখো, অভিকর্ষ ত্বরণ এটা বের করার ফর্মুলা হচ্ছে gm ডিভাইডেড বাই r স্কয়ার, ঠিক আছে? তো এখানে দেখো অভিকর্ষ ত্বরণ ইকুয়ালস, মানে এর সাথে ব্যাসার্ধর সম্পর্কটা কি দেখো, ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। যদি তোমার ব্যাসার্ধ হ্রাস পায়, তাহলে ত্বরণ কিন্তু বৃদ্ধি পাবে, জি এর মান বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, জি এর মান কোথায় সর্বাধিক? তো একটু আগে আমরা দেখছি যে বিষুব রেখায় জি এর মান সর্বনিম্ন, সেটা হচ্ছে 9.78, এবং মেরুতে সর্বোচ্চ 9.832। চাইছে কোনটা সর্বাধিক কোথায়? মেরুতে। কত অক্ষাংশে জি এর মান সর্বাপেক্ষা বেশি? দেখো মেরুতে, দেখো আমাদের যখন অক্ষাংশ যখন গোনা হয় সেটা অ্যাকচুয়ালি বিষুব রেখাকে 0 ধরে ক্যালকুলেট করা হয়। তো এখানে হচ্ছে 0 ডিগ্রি, মেরুতে এই মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। তো মেরুতে যেহেতু সর্বাপেক্ষা বেশি, অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। পৃথিবীর ভর যদি m হয়, ব্যাসার্ধ যদি r হয়, পৃথিবী পৃষ্ঠে g/g এর অনুপাত। তো দেখো তোমরা ফর্মুলা জানো, g = gm/r স্কয়ার। তো এখান থেকে g/g, সো জিটার পাশে নিয়ে আসো, বাকি থাকে হচ্ছে m ডিভাইডেড বাই r স্কয়ার। তো অ্যান্সার হচ্ছে m/r স্কয়ার। একজন ব্যক্তির ওজন পৃথিবীতে হচ্ছে 785 নিউটন, মঙ্গল গ্রহ হচ্ছে 298 নিউটন। মঙ্গল পৃষ্ঠে অভিকর্ষ ক্ষেত্রের তীব্রতা কত? খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো পৃথিবীতে আমরা জানি F হচ্ছে m × g। এখান থেকে আমরা মানুষটার মাস বের করতে পারবো F/g দিয়ে। তো মানুষটার ভর দেহ কত আসে আমার? 785 ডিভাইডেড বাই 9.8। তো যে কাজটা করবা, অলরেডি বারবার করে বলতেছি আমরা, যে 9.8কে ক্যালকুলেশনের ইজির জন্য 10 ধরবো। তো 785 ডিভাইডেড বাই 10 তোমার আসে হচ্ছে অলমোস্ট 78.5। এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 80 করে ধরবো, ঠিক আছে? আচ্ছা, সো F = m × g। তো এখান থেকে যদি তীব্রতা বের করতে যাই, সো g হবে F ডিভাইডেড বাই m, ঠিক আছে? দেখো মঙ্গল পৃষ্ঠে আমাদের ফোর্স দিয়ে দিছে 298, আর পৃথিবী থেকে কিন্তু আমরা লোকটার ভর বের করছিলাম, 80 আসছিল, ঠিক আছে? ডিভাইডেড বাই 80। আচ্ছা, তো এখন অনেকে বলতে পারে যে ভাই এই কোশ্চেন কীভাবে সলভ করবে, আপনি বলেন। হতে পারে না, একটু বড় হয়ে গেছে। দেখো 298কে তুমি যদি 300 ধরো, কারো কোনো ক্ষতি আছে? সেমিন অনেকটা, 98 300 এর সাথে ডিফারেন্স। সো এখান থেকে করবে কি, দেখো 0 0 বাদ, তো তোমার বাকি থাকে কত? 30 ডিভাইডেড বাই 8 আসে। আচ্ছা, সো 32 ডিভাইডেড বাই 8, এটা করলে কিন্তু তোমার 4 আসতো মান, রাইট? এটা করলে কিন্তু 4 আসতো, ঠিক আছে? 4 × 32 সবাই জানে। আচ্ছা,
সো 30 দিয়ে যদি ভাগ করো, তুমি যদি 32 দিয়ে না করে 30 দিয়ে ভাগ করো, 30 দিয়ে ভাগ করো, তার মানে কি মানটা আমার 4-এর থেকে একটু কম আসবে না, লেস দ্যান 4। মানে একটু তো বোঝা যাচ্ছে রাইট, যে আমার হাতে ক্যালকুলেটর না থাকলেও আমি ক্যালকুলেট করে এমন জায়গায় আসতে পারবো যে তুমি বুঝতে পারো যে মানটা লেস দ্যান 4 হবে। এবার অপশন দেখো 2.63, এটা কি লেস দ্যান 4? অবভিয়াসলি না। হ্যাঁ লেস দ্যান 4, বাট খুব বেশি কম কিন্তু, ঠিক না? অনেক কম। তো এত কম তো হবে না, কারণ আমার কিন্তু জাস্ট এদিক সেদিক 32 থেকে 30, হালকা চেঞ্জ। 6.09, 9.81 এদের আগেই বাদ, কারণ এদের 4 এর থেকে বেশি। সো বাকি থাকতেছে কত? 3.72 অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো একটু করা ট্রাই করো, কারণ এগুলো আসলে মানে ক্যালকুলেটর ছাড়াও খুবই কাছাকাছি মানে চলে আসা যায়। ঠিক আছে, যেরকম খুব কাছাকাছি চলে আসা যায়, তো এগুলো কিন্তু পরীক্ষায় দিতেও পারে। আচ্ছা, একজন লোক ভূপৃষ্ঠে 3 মিটার লাফাতে পারে, তো চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে? এটা তোমরা মনে রাখবা যে পৃথিবীতে মানুষের যে ওজনটা, চাঁদে তার 1/6 হবে। ঠিক আছে, বা পৃথিবীর মানুষের যে জি এর মান, ঠিক আছে, আমি যদি বলি জি অফ আর্থ, বা এরকম না, তোমরা একটা জিনিসটা এভাবে লেখো, জি অফ মুন মানে চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 মানে 6 ভাগের 1 ভাগ। সো সোজা কথায় তুমি চাঁদে তোমার নিজেকে 6 ভাগের 1 ভাগ ওজন ফিল করবা। সো তুমি যখন জাম্প করবা তখন তুমি 6 গুণ বেশি জাম্প করতে পারবা। ঠিক আছে, কারণ তুমি 6 ভাগের 1 ভাগ হালকা হয়ে গেছো। তো এই ধরনের ম্যাথ আসলে কী করবা, শর্টকাটে তোমাকে যত মিটার বলা থাকবে তার সাথে 6 গুণ করবা, চলে আসবে 18। এখানে 3 আছে, 3 6 18। ঠিক আছে, তো এগুলো কিন্তু কখনোই তোমরা হচ্ছে একদম বেসিকে যাবা না, কারণ ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে করা খুবই টাফ। ডিরেক্ট 6 দিয়ে গুণ করবা। সো 3 6 18। সূর্যের ভরের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, এই মানটা অ্যাকচুয়ালি মুখস্থ। ঠিক আছে, তো তোমরা মুখস্থ করে ফেলবো মানটা। কোনটি পৃথিবীর ভরের সঠিক সূত্র? সো এটা কিন্তু আসছে এই সূত্র থেকে, জি ইজ ইকুয়ালস টু জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমাকে চাইছে পৃথিবীর ভরের সূত্র। সো এখান থেকে দেখো, এম ইজ ইকুয়ালস টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি। দেখো জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, যে ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উঁচুতে অভিকর্ষ ত্বরণের মান কত পৃথিবীর ব্যাসার্ধ? এই ম্যাথটা কিন্তু আসলে ক্যালকুলেশন ছাড়া করা পসিবল না। ঠিক আছে, বাট একবার এটা মেডিকেলে দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা, তো এই মানটা মনে রাখা বেটার, 7.33। বাট ক্যালকুলেটর ছাড়া তুমি কখনোই যে এই 7.33 বা 8.1 এর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবা না, খুবই কাছাকাছি দুটো মান। পরবর্তী প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? তো আমরা কিন্তু গভীরতার ফর্মুলা অলরেডি লিখে ফেলছি, যে যদি কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরে যায় তার জন্য ফর্মুলা হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তো এখান থেকে আমাকে দেখো কি বলছে, যে 1/4 হবে, তার মানে এই যে জি এইচটা এটা হবে 1/4 is equals to 1 minus h by r। ঠিক আছে, কারণ দেখো জি এইচ 1/4 না, তার মানে g/4 equals to g into 1 minus h by r। তো এখান থেকে আমরা আসতে পারি 1/4 equals to 1 minus h by r। তো দেখো h by r is equals to কত আসবে, 1 minus 1/4 1
মানে h/r ইজ ইকুয়ালস টু 3/4। আমাকে চাইছে h এর মান, যে কত গভীরে গেলে। তো h এর মান হচ্ছে 3/4 ইন্টু h, 3/4 ইন্টু r। দেখো 3/4 ইন্টু r, তো এখানে কি আমাকে r এর মান দিছে কোথাও? এই দেখো দিয়ে দিছে, দেখছো 6.4। সো তুমি কিন্তু 3/4 r লিখলেও হবে না, তোমাকে এখানে r এর মানটা বসাইতে হবে। তো আসলে আমরা দেখি, আমরা দেখছি হয়ে গেছে। থ্রি বাই ফোর ইন্টু আর এর মান দেখো 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার্স। সো 3/4 ইন্টু 6.4, এটা কীভাবে সলভ করবো দেখো আমরা। দেখো 6.4কে তুমি 64 চিন্তা করবো, ঠিক আছে? 64 চিন্তা করলে এখানে মানটা বাদ দেওয়া যাবে, সমস্যা নেই। সো 64 চিন্তা করলে দেখো 4/64 কত আসে? 16, রাইট? 3 ইন্টু 16 কত আসে? 3 16 48 বা 48। তো আমি যখন 6.4কে 64 লিখছি, সেক্ষেত্রে 48 কত হবে? 4.8 হবে, রাইট? সো 4.8 ইন্টু 10⁻³ কিলোমিটার্স, ঠিক আছে? এটা আমি আবারও দেখাচ্ছি কীভাবে করা হয়েছে। দেখো আমার ছিল হচ্ছে 3/4 ইন্টু 6.4 10⁻³। তুমি 6.4কে 64 কাউন্ট করবা, ঠিক আছে? 64/4 তোমার বাকি থাকবে 16। 3 ইন্টু 16 48। তো আমি যখন শুরুতে 6.4কে 64 কাউন্ট করছিলাম, এখন আবার 10 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 4.8 হবে। সো 4.8 ইন্টু 10⁻³ কিলোমিটার্স। পরবর্তী প্রশ্নে আসো। একটি বস্তুর ওজন 180 কেজি, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9, আর ব্যাসার্ধ যদি হয় হাফ, তাহলে মঙ্গল গ্রহের বস্তুর ওজন কত হবে? আচ্ছা, তো এখানে দেখো আমরা জানি g ইজ ইকুয়ালস টু g ইন্টু m ডিভাইডেড বাই r স্কোয়ার। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/9, তার মানে gm/9, ব্যাসার্ধ হচ্ছে হাফ, তার মানে 1/2 হোল স্কোয়ার। এখান থেকে কি পাচ্ছি আমরা? দেখো gm/9 ইন্টু 4/r স্কোয়ার। মানে এখান থেকে দেখো আমরা যদি 1/4কে স্কোয়ার করি, সরি হাফকে স্কোয়ার করি, ভাবো হচ্ছে 1/4, 4টা চলে যাবে উপরে, ঠিক আছে? সো gm/9 ইকুয়ালস টু 4/r স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি যে 4/9 ইন্টু gm/r স্কোয়ার। সোজা কথা, মঙ্গল গ্রহের যে মানে অভিকর্ষ ত্বরণের মান, সেটা পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 9/4 হবে, ঠিক আছে? 9/4 হবে। তো দেখো বস্তুটার মানে আমাদের যে লোকটা আছে বা বস্তুটা আছে, তার ভর কিন্তু পরিবর্তন হবে না, পরিবর্তন হবে g। তো আমরা জানি f ইজ ইকুয়ালস টু m ইন্টু g, রাইট? জের মানটা যদি চেঞ্জ হয়, তার মানে কত হবে? তার আগের যে ওজন, তার সাথে 4/9 গুণ করে দিলেই হচ্ছে আমাদের, রাইট? দেখো ওয়ান 180কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 20, ঠিক আছে? 20 পাচ্ছি। সো 20 ইন্টু 4 কত আসে আমাদের? 20 ইন্টু 4 আসে হচ্ছে 80। সো
সো 80 কেজি হবে, কেজি ইন্টু ওয়েট হবে তার মঙ্গল গ্রহের ওজন। ঠিক আছে, এবার আসে পরের ম্যাথে। পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তুসমূহের ভর কত হবে? আচ্ছা, এখানে খেয়াল করো, ভরের যে মানটা, সো ভরের যে মানটা সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমি একটু আগে বলছিলাম যে ভর তুমি দুনিয়ার যেখানে নাও না কেন তার মান একই থাকবে। তো সেক্ষেত্রে দেখো, আরেকটা ফর্মুলা শিখে রাখছি তোমাদের, যদি এটাকে ভর না বলে যদি ওজন বলতো তখন কোন ফর্মুলা ইউজ করতে দেখো। জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, যদি তোমাকে ভর না বলে ওজন বলতো তখন হতো এটা। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তু, দেখো এই কোশ্চেনটা দেখো, ওজন। আগের প্রশ্নে আমার ছিল ভর, তখন আমরা বলছি কি এটা পূর্বের ন্যায় থাকবে। ঠিক আছে, কারণ ভর বলছে। যখন এটাকে বলবে ওজন তখন কিন্তু আমার এখানে জি এর ক্যালকুলেশনটা চলে আসতেছে। তো আমরা জানি যে জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। যেহেতু একটা মানে মান বাদ হচ্ছিল আগে, এবার কিন্তু সেটা বাদ দেওয়া হচ্ছে না, এই মানটা কিন্তু নাই। কারণ কি? কারণ ঘূর্ণন কিন্তু থেমে গেছে, রাইট? তো ঘূর্ণন যখন থেমে গেছে তো আমি এই মানটা বাদ দিতে পারতেছি না। দ্যাট মিনস আমার মানটা আগের থেকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বিষুবরেখায় জি এর মান আছে। এই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা সুন্দর। এই যে আমরা একটু কথা বলতেছিলাম যে ল্যামডা, কস স্কোয়ার ল্যামডা, এই ল্যামডাটা কি জানো? ল্যামডাটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গেল, হচ্ছে কোণ। এই বিষুবরেখায় কিন্তু কোণের মানটা 0। ঠিক আছে, কোণের মানটা 0। তো সেক্ষেত্রে দেখো, পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে বিষুবরেখায় কিন্তু জি এর মানটা বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্নে আসো। ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে? তো এই ধরনের ম্যাথগুলো আমরা একটা ফর্মুলা দিয়ে করতেছিলাম যে জি এইচ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। আচ্ছা, এখানে দেখো যেহেতু 1/3 হয়েছে, দ্যাট মিনস 1/3 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর। এখান থেকে আমরা বের করতে পারি কত, দেখো এইচ বাই আর ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/3। তার মানে এইচ বাই আর ইজ ইকুয়ালস টু 2/3। দ্যাট মিনস এইচ ইজ ইকুয়ালস টু 2/3 ইন্টু আর। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় তিনটা জায়গা মান ধরা আছে। মানে বেসিক্যালি বলছে তোমার পৃথিবীতে জানি জি, এইচ উপরে জিএইচ, এবং হচ্ছে এইচ গভীরতায় এইচ। ঠিক আছে, তিনটার মান দেওয়া আছে জি, জিএইচ এবং জিপিএইচ। তোমাকে বলছে যে এর মধ্যে সম্পর্কটা কিরকম। তো দেখো, আমরা জানি যদি গভীরে যায় তখন কিন্তু ফর্মুলাটা ছিল জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। যখন হচ্ছে উচ্চতা যেত, উপরে যেত, তখন কিন্তু ফর্মুলা ছিল আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার। তো তোমরা যদি খেয়াল করো দেখো যেখানে কিন্তু স্কয়ারের বিষয় আছে, মানে উপরে গেলে কিন্তু মানটা ড্রাস্টিক্যালি হ্রাস পাবে, খুব বেশি আকারে হ্রাস পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো অ্যান্সার হবে বি। মানে হচ্ছে আমার সবচেয়ে বেশি থাকবে জিতে, মানে পৃথিবীর পৃষ্ঠে। যখন হচ্ছে গিয়ে এইচ গভীরতা যাবে, মানে যখন জিবিএইচ, তখন মানটা কিন্তু ধীরে ধীরে কমবে। এটা ধীরে ধীরে কমবে।
বাট যদি উচ্চতা যায় তখন কিন্তু মানটা বেশি করে কমবে, কারণ দেখো এর চেয়ে স্কয়ার আছে একটা, রাইট? তো এক্ষেত্রে মানটা বেশি আকারে কমবে, তো অ্যান্সার হবে বি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসো। পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর মানের কি পরিবর্তন হবে? দেখো মেরু অঞ্চলে আমাদের জি এর মানের পরিবর্তনটা পড়ছিলাম যে 90 ডিগ্রির কারণে হয়, যে ই মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। সো মেরু অঞ্চলে যে মানটা আসবে তো এটা কিন্তু পৃথিবীর ঘূর্ণনের জন্য। যখন বলছে পৃথিবীর আবর্তন, আবর্তন মানে কিন্তু বোঝায় সূর্যের আশেপাশে পৃথিবীর ঘূর্ণন। ঠিক আছে, এটা ধরো আমাদের সূর্য, এটা ধরো পৃথিবী। ঠিক আছে, তো এই যে সূর্যের আশেপাশে যে আবর্তন, আবর্তনের কারণে কিন্তু জির উপর কোনো প্রভাব পড়তেছে না। তো আবর্তন বন্ধ হলেও যা, না হলেও তা, রাইট? প্রভাব পড়তেছে কখন? পৃথিবী নিজে ঘূর্ণনের কারণে, মানে পৃথিবী যখন নিজের অ্যাক্সিসে ঘুরে তখন একটা, আর পৃথিবী যখন সূর্যকে সেন্টার করে ঘুরে তখন হচ্ছে আবর্তন। তো আবর্তনের কারণে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, তো মানটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। পরবর্তী প্রশ্নে আসো। অনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান। আমরা জানি অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে একদম সেন্টারের দিকে, মানে উল্লম্ব বরাবর ক্রিয়া করে জি এর মানটা। অনুভূমিক বরাবর কিন্তু অ্যাকচুয়ালি আর কোনো কম্পোনেন্ট নাই। অনুভূমিক বরাবর এই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্র হতে কোন বিন্দুর দূরত্ব যদি r হয়, তাহলে দেখো এটা মনে রাখবা, যদি r গ্রেটার দেন r হয় তখন এর জি এর রিলেশন হচ্ছে গিয়ে 1/r²। যদি ডিসটেন্স লেস দেন r হয় তার সাথে রিলেশন হচ্ছে কি প্রপোর্শনাল টু r। তো এখানে এসে দেখো ইজ প্রপোর্শনাল টু 1/r²। পরবর্তী প্রশ্ন এসে দেখো, পৃথিবীর ভর যদি m হয়, ব্যাসার্ধ যদি r হয়, তাহলে g/g এর অনুপাত। তো দেখো g/g ইকুয়ালস টু আমার m/r²। পৃথিবীর আকার যদি হঠাৎ করে ছোট হয়ে যায়, ব্যাসার্ধ যদি পূর্ব থেকে অর্ধেক হয়, তাহলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হবে। সো পরিবর্তিত মান পূর্ববর্তী মানের কত গুণ হবে? তো দেখো আমার কি বলছে, যে আকার ছোট হয়ে ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হয়েছে, মানে আমার r/2 হয়েছে, r/2 হোল স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, gm ডিভাইডেড বাই r/4। ঠিক আছে, 4টা উপরে চলে আসবে, মানে 4 ইনটু gm/r²। তার মানে নতুন যে মানটা সে পূর্বের মানের 4 গুণ হবে। এরপর দেখো পৃথিবী পৃষ্ঠে যদি ল্যামডার মান, অক্ষাংশে যদি ল্যামডার মান হয়, তাহলে জি এর সমীকরণ কোনটা? সো লিখতে পাবো, লিখছি জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তো এখান থেকে দেখো কোনটা আছে আমাদের, যে জি মাইনাস ওমেগা স্কয়ার কস স্কয়ার ল্যামডা। ঠিক আছে, এই নাম্বারটা চেঞ্জ সূত্র। নিচের কোন তথ্যটি সঠিক? দেখো মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ, এটা বাড়ে। পৃথিবীর অভ্যন্তরে গেলে জি এর মান বাড়ে না, জি এর মান কমে, হ্রাস পায়। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বাধিক, কিন্তু ভুল। সর্বাধিক হচ্ছে কিন্তু মেরুতে। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 আর মেরুতে হচ্ছে 9.832। সো নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন।
পৃথিবীর কোন অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়? এই মানটা অ্যাকচুয়ালি মুখস্থ, তোমরা মনে রাখবা যে সমুদ্র পৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশকে সো এই দেখো যখন 0 ডিগ্রি তখন মান ছিল 9.78, 90 ডিগ্রিতে হয়ে গেছে তোমার 9.83। তো আমরা করি কি একটা আদর্শ মান চিন্তা করি, সেটা হচ্ছে এই 90 আর 0 মাঝামাঝি, দ্যাট মিনস 45 ডিগ্রিতে তখন হচ্ছে 9.8 ধরা হয়, 45 ডিগ্রিতে সমুদ্র পৃষ্ঠে এই মানটাকে আদর্শ ধরা হয়। অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে। অভিকর্ষ ত্বরণ জি এর বেলায় কোনটি সঠিক নয়? পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, হ্যাঁ ঠিক আছে, কারণ তোমরা জানো যে gm/r², একটা 0 হয়ে গেলে 0 হবে। আচ্ছা, বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78, এটাও ঠিক আছে, এটা বাদ। অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, এটা সঠিক। মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। আমরা জানি মেরু অঞ্চলে হাইয়েস্ট, যেটাকে আমরা দেখলাম সেটা হচ্ছে 9.832, তো এটা হচ্ছে অ্যান্সার। বিষুবীয় অঞ্চল থেকে মেরুতে আসলে আমরা জানি মেরুতে হাইয়েস্ট, বিষুবীয়তে লোয়েস্ট, তার মানে এটা বৃদ্ধি হবে। অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? অক্ষাংশের প্রভাব আছে, উচ্চ উত্তর আছে, ঘূর্ণনের আছে। তোমার মনে রাখবে একটা নেমোনিক, সেটা হচ্ছে নেমোনিক না আসলে, মানে এই ওয়ার্ডটা আসলে মনে থাকে, বুঝছো, উঁচু ঘূর্ণন অক্ষ। ঠিক আছে, যে অভিকর্ষ ত্বরণের উপর কোনটা কোনটা প্রভাব পাওয়া যায়? উঁচু ঘূর্ণন অক্ষ, মানে উচ্চতা, পৃথিবীর ঘূর্ণন এবং অক্ষাংশ। তার মানে কোনটা বাদ? এটা রাখবে না, সমস্ত প্রভাব নেই। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্যের একক? তো আমরা জানি F = m × g, প্রাবল্য সমান হচ্ছে ফোর্স বাই মাস। তো বলের একক আমরা জানি ভর ইন্টু ত্বরণ ডিভাইডেড বাই ভর, এটা কাটা। সো আলটিমেটলি আমাদের দেখো থাকতেছে ত্বরণের একক, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দেখো প্রাবল্যের একক ত্বরণের একক কিন্তু অলমোস্ট একই, অলমোস্ট না মানে একই আসলে। আচ্ছা, নিচের কোনটি মহাকর্ষ বিভবের একক নির্দেশ করে? বিভব মানে হচ্ছে দেখো জুল পার কেজি, ঠিক আছে, মহাকর্ষ বিভব হচ্ছে জুল পার কেজি। তো এখানে তুমি খেয়াল করো, দেখবো যে জুলের একক হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, আমরা জানি যে W = F × S। প্রশ্ন কাজ সমান বল ইন্টু দূরত্ব। তো দেখো বল ইন্টু দূরত্ব, নিউটন মিটার পার কেজি, নিউটন মিটার পার কেজি। আচ্ছা, মহাকর্ষী ধ্রুবকের বিভবের মাত্রা। তো দেখো আমরা দেখছিলাম যে নিউটন মিটার পার কেজি। তো এখান থেকে কী বের করতে পারি? দেখো নিউটন মানে দেখো m মানে মাস, F = m × a। তো ভরের জন্য দেখো m, অ্যাক্সেলারেশনের জন্য হচ্ছে LT−2, ত্বরণের জন্য হচ্ছে LT−2, মিটারের জন্য হচ্ছে আমার L, আর kg−1 মানে হচ্ছে ডিভাইডেড বাই m, মাস দ্বারা ভাগ করতেছি আমরা। ঠিক আছে, তো দেখো ভর দুইটা চলে যাবে, আমাদের থাকবে হচ্ছে m0 L² T−2। তো এখানে যদি খেয়াল করো দেখো যে m0 L² T−2, বি হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আসো, দুটি বিন্দুর মহাকর্ষের প্রাবল্য কত? আচ্ছা, এখানে একটা কারেকশন আছে, এই কোশ্চেনটা হচ্ছে পুরোপুরি আসেনি, বুঝছো, এটা হচ্ছে 2 কেজি
ভরের কোনো বস্তু থেকে দুই মিটার দূরে। আচ্ছা, সো এটা চৌদ্বিভুজ, ঠিক আছে? তো ওই বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য কত? আচ্ছা, তো আমরা জানি প্রাবল্য জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। তো আমাকে বলছে 2 কেজি ভর 2 মিটার দূরত্ব। সো ভর হচ্ছে 2 কেজি, দূরত্ব হচ্ছে 2 মিটার, 2 স্কোয়ার। তো এখানে দেখো 2/4, তার মানে আসতেছে অর্ধেক, মানে হাফ। তার মানে g/2, g/2। আচ্ছা, সো g/2, দেখো g এর মান আমরা সবাই জানি 6.67 ইন্টু 10⁻⁻11। তো দেখো আমার এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এরপর আমার দেখা লাগবে না, আমি কি করবো দেখো 6.67কে 2 দ্বারা ভাগ করবো, আমার আসবে অলমোস্ট 3.3 সামথিং আসবে, রাইট? বোঝা যাচ্ছে 3.35। দেখো 3.35 বা 3.40 এটা মান আসবে, ঠিক আছে? দেখো এখানে আছে 3.35, 2 দ্বারা ভাগ হবে এটা। ওই বিন্দুতে মহাকর্ষ বিভব কত? দেখো v is equals to minus gm divided by r। এটা হচ্ছে বিভবের সূত্র, আমরা জানি। প্রাবল্য সূত্র ছিল আগেরটা, যে প্রাবল্য সূত্র এটা gm by r স্কোয়ার, বিভবের ক্ষেত্রে হচ্ছে মাইনাস gm by r, ঠিক আছে? তো দেখো আমার কোশ্চেন কিন্তু আগেরটাই, এই যে 2 কেজি ভরের 2 মিটার দূরত্বের। তো কত আসবে দেখো, মাইনাস জি ইন্টু 2/2, মানে মাইনাস জি। সো দেখো এখানে মাইনাস 6.67 10⁻⁻11 জুল পার কেজি। মহাকর্ষ ধ্রুব অবিভবের এবং মহাকর্ষ প্রাবল্যের যদি ই হয় তার মধ্যে সম্পর্ক দেখো, আমরা জানি ই ইজ ইকুয়ালস টু মাইনাস dv/dr, এটা ফর্মুলা, ঠিক আছে? নিচের কোন স্থানে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে তীব্রতা সর্বাধিক? মানে আমাকে বলতে যে জি কোথায় হাইয়েস্ট। আমরা জানি জি এর মানটা মেরু অঞ্চলে সর্বোচ্চ। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা কত? জি এর মান দেখো, আমরা জানি কি ms ইনভার্স 2, তার মানে লিটার লেন্থ আর টাইম ইনভার্স 2। অসীমে কোনো বস্তু মহাকর্ষ বিভব কেন হবে? তাই একটাকে আমরা দিচ্ছিলাম না যে v is equals to minus gm/r। এই মাইনাসে কেন দেওয়া হয় জানো? কারণ অসীমে কোনো বস্তু থেকে অসীমের মান থাকে 0, বিভবের মান অসীমে 0, অসীমে বিভব থাকে 0, ঠিক আছে? তো যতই তুমি কাছে আসবে অসীম থেকে, ততই হবে মাইনাসটা নেগেটিভ আসবে বা ঋণাত্মক আসবে। সো অসীমে হচ্ছে 0, এটা মনে রাখবা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীতে কোনো বস্তু মুক্তিবেগ কিসের উপর নির্ভর করে? তো আমরা জানি মুক্তিবেগ সমান হচ্ছে √2 ইন্টু জি ইন্টু আর। সো এখানে দেখো জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের উপর। পৃথিবীর মুক্তিবেগের সমীকরণ √2gr, এটাকে আমরা দেখলাম। সর্বনিম্ন কত বেগে ভূপৃষ্ঠ হতে m ভরের একটি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না? এটা বেসিক্যালি মুক্তিবেগের সংজ্ঞা, কত বেগ, এটাই মুক্তিবেগ, ঠিক আছে? সো √2gr। আচ্ছা, এটা দেখো এখানে আমাকে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ এত হলে অভিকর্ষ ত্বরণ এত হলে পৃথিবীর পৃষ্ঠ হতে মুক্তিবেগ কত হবে। সো এগুলো কিন্তু আমার দেখা লাগবে না, আমাকে অ্যাকচুয়ালি চাইছে কি পৃথিবীর মুক্তিবেগ চাইছে, ঠিক না? সো এগুলো কিন্তু আমাকে যদি দেয়, আমি কিন্তু 2gr দিয়ে বের করতে পারবো না।
এটা কিন্তু করা সম্ভব না, হাতে কিন্তু ক্যালকুলেটর নাই। সো তুমি কী করবো, পৃথিবীরটা ডিরেক্ট লিখবে এখানে। সো পৃথিবীর মুক্তিবেগ আমরা জানি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা লিখতে পারি কি 11,200 মিটার পার সেকেন্ড। সো 11,200কে দেখো আমি কী লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে 11, হ্যাঁ কত আছে তবে এখানে আছে 1.12। তো আমরা লিখতে পারছি দেখো 1.12 ইন্টু 10 টু দি পাওয়ার 4টা ঘর আসবো, 1 2 3 4 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে কি এ। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 980 সেন্টিমিটার পার সেকেন্ড। এই কথাটা মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেম জিনিস, মুক্তিবেগ যদি এত হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? এটা কি তোমার কখনো √2 বের করা লাগবে? লাগবে না। ঠিক আছে, তুমি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ ডিরেক্ট মানটা মনে রাখবা। এই মানটা হচ্ছে পরবর্তী প্রশ্ন, এত কেজি ভর এত ব্যাসার্ধ বিশিষ্ট গ্রহের 2 কেজি ভরের বস্তুকে মহাশূন্যে পাঠাতে শক্তির পরিমাণ। তো আমরা জানি এর জন্য কি করবো, G/m/r শক্তি বের করার জন্য। আচ্ছা, কারণ শক্তি বিভব কিন্তু সিমিলার। আচ্ছা দেখো, তো আমাকে কি দেওয়া আছে এখানে, ভর দেওয়া আছে দেখো 5 × 10⁻²৪। আমাকে কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে ওজন, মানে আরেকটা ভর মানে 2। তারপর দেখো দেওয়া আছে হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, 6.1 × 10⁶। আচ্ছা, তো এখানে আমরা করবো কি ডিরেক্ট জি এর মানটা বসাই দিব। 6.67 × 10⁻11। আচ্ছা, এখানে দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা কিন্তু 6.1 6.67কে বাদ দিয়ে দিতে পারি, অনেক ক্লোজ মান। ঠিক আছে, এই দুটো যদি বাদ দিই তখন আমাদের কি থাকে দেখো 5 × 10 মানে 10, 5 × 10 10 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড বাই না দিয়ে ইন্টু দিয়ে দিই, ইন্টু 10⁻⁻6, এই যে -6 ডিভাইড বাই 6 আর মাইনাস হয়ে যাবে, রাইট। দেখো আমাদের কত থাকতে হবে, দেখো 10⁻11 -6 10⁻17 24 আর 10 25, রাইট। তো দেখো কত আসতেছে আমাদের, আসতেছে 1 × 10⁻17 + 25, তার মানে 8 জুল। ঠিক আছে, সো দেখো 10⁻8 জুল বি অফ অ্যান্সার। আবারও দেখাচ্ছি, জি × mm/r শক্তি বের, হ্যাঁ শক্তি বের করার সূত্র। সো দেখো জি এর মান জি × m মাস ইন্টু মাস ডিভাইডেড বাই আর। 6.1 6.7 বাদ দিচ্ছি আমরা, কাছাকাছি দুটো মান। বাকি থাকে আমাদের 5 × 10 10⁻11 10⁻24 আর 10⁻6 যোগ বিয়োগ করবা, চলে আসবে মান। একটু কমপ্লিকেটেড ম্যাথ, বাট একটু ট্রাই করলে কিন্তু পারা যেটা। একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ত্বরণের 8 গুণ। আচ্ছা, তো দেখি আমরা মুক্তিবেগ চাইছি আমার, মুক্তিবেগ সো √2g × r। আমি কি বলছি দেখো, অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 8 গুণ, তার মানে ইন্টু 8g। আর এর মানটা আমাকে বলতে পারো দেখো, ব্যাসার্ধ দ্বিগুণ 2 × r, তার মানে হচ্ছে 8 × 2, তার মানে √16 2gr। ঠিক আছে, সো পৃথিবীর জি জন্য জি রাখলাম, আর্থেরটা ইন্টু √16, এই যে এই মানটার জন্য পৃথিবীর জি জিটা। সো আমরা বলতে পারি যে 4 ×
জি না, এটা ভি হবে, মানে মুক্তিবেগ, পৃথিবীর মুক্তিবেগ, পিই, মানে পৃথিবীর মুক্তিবেগের 4 গুণ হবে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 4 গুণ। কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। সেম কোশ্চেন। ব্যাসার্ধের অর্ধেক 4 গুণ, ভালো করে লিখে দাও। ঠিক আছে, 4 আর 2 কাটা, তার মানে আমার থাকবে হচ্ছে √2 গুণ। তোমাদের এখানে একটু অপশনে দেখো √2 কিন্তু নাই, সো এটার জন্য করবা কি, তোমার কাছাকাছি দেখো মান দেবা 2 গুণ। অ্যাকচুয়াল কিন্তু √2 মনে রাখবা, যেহেতু অপশনে নাই, অপশনে তখন ক্লোজেস্ট ভ্যালুটাই দেওয়ার ট্রাই করবা, সেখানে কোনোটাই নয়তো আছে। ওয়েট, এখানে দেখো কোনোটা নেই অপশন কিন্তু আছে, সো এটা হচ্ছে অ্যান্সার। দেখো মঙ্গলে এত হলে জি এর মান ব্যাসার্ধ এত হলে মুক্তিবেগ কত হবে, তুমি কখনোই যেগুলো দেখতে যাবা না, বুঝছো? কারণ দেখো তোমার এটা করতে হবে কি √2gr দিয়ে। হাতে ক্যালকুলেটর আছে? নাই, তো এটা কিন্তু তুমি মান দিয়ে করতে পারবা না, রাইট? সো এই ফর্মুলা হবে না। এক্ষেত্রে দেখো তুমি করতে পারো কি, মঙ্গলের মুক্তিবেগের মানটা কিন্তু মুখস্থ, ঠিক না? সো চাঁদের মান, মঙ্গলের মান, এই মুক্তিবেগের মান মনে রাখার জন্য আমি একটা নেমনি শিখাই দিচ্ছি তোমাদের। চাঁদের বুড়ি মশা হবে, ঠিক আছে? তো দেখো চাঁদ থেকে মনে রাখবা যে চাঁদের মুক্তিবেগের মান হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, কিলোমিটার পার সেকেন্ড বারবার লিখবো না, ঠিক আছে? তোমরা জানো মানটা। আচ্ছা, বুধ থেকে হচ্ছে বুধ, মানে বুড়ি থেকে বুধ আর কি। সো বুধে মুক্তিবেগের মান হচ্ছে 4। মশার মতে হচ্ছে মঙ্গল, মঙ্গল গ্রহের মান হচ্ছে গিয়ে 5, শতে হচ্ছে শুক্র, শুক্রতে হচ্ছে কি 10.3, পাতে পৃথিবী, যার মানে আমরা সবাই জানি 11.2, বাকি থাকে হচ্ছে আমাদের বতে বৃহস্পতি, সেখানে হচ্ছে গিয়ে 60। মানটা অ্যাকচুয়াল মানটা হচ্ছে 59 পয়েন্ট সামথিং, খুব সম্ভবত 5 বা সামথিং, ঠিক আছে? দেখে নিও, তোমার এটা 60 মনে রাখবা, ঠিক আছে? মনে রাখা সহজ, পরীক্ষা দেখবে যে আশেপাশে মান থাকবে। মঙ্গলে দেখো 4.8, আমরা 5 দিয়ে মনে রাখতে পারি খুবই সহজে। দেখো 5 এর আশেপাশে আর কোনো মান নেই, জাস্ট 4.8 অ্যান্সার। সো চাঁদের বুড়ি মশা ভাবে দিয়ে তুমি কিন্তু মানগুলো ছোট থেকে বড় শিখে ফেলতে পারো সহজেই। ভূপৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কোনো গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের 8 গুণ হয়, তবে মুক্তিবেগ কত হবে? আচ্ছা দেখো, মুক্তিবেগের ফর্মুলা আমরা জানি √gm/r। এখান থেকে খেয়াল করো √, আমার বলছে যে ভর পৃথিবীর ভরের 8 গুণ, 8 × m ডিভাইডেড বাই ব্যাসার্ধের দ্বিগুণ 2, দুটো কাটা, মানে হচ্ছে √4, আলটিমেটলি দ্বিগুণ হবে, রাইট? সো দ্বিগুণ হবে। পৃথিবীটা কত? পৃথিবীর হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সেখান থেকে দ্বিগুণ করে দেখো 22.4 আসবে আমার, তোর হচ্ছে 22.4। চাঁদের মুক্তিবেগ কত? চাঁদের বুড়ি মশা হবে, আমরা পড়ে আসছি কিন্তু 2.4। দেখো ডেন্টাল 18 কোয়েশ্চেন। সো চাঁদের বুড়ি মশা হবে কিন্তু লাগবে, ঠিক আছে?
পরবর্তী প্রশ্নে আসো। ভূস্থির উপগ্রহ হচ্ছে সেই উপগ্রহ যা পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় স্থির আছে বলে মনে হয়। ঠিক আছে, ভূস্থির হচ্ছে স্থির মনে হবে তোমার কাছে। পর্যায়কাল হচ্ছে 1 দিন বা 24 ঘন্টা, যেটা থাকে অপশনে। কোন বস্তুর মুক্তিবেগ কত গুণ নিক্ষেপ করলে কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? আমরা জানি মানটা, এই মানটা হচ্ছে 1/√2। সরি, মুক্তিবেগের তুমি যদি 1/√2 করে এটাকে নিক্ষেপ করো, তখন সেটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। দুটি উপগ্রহের একই বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত হলে তাদের অবশ্যই কি সমান হবে? তাদের দ্রুতি সমান হবে। ঠিক আছে, একটি উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, হঠাৎ করে অভিকর্ষের বল যদি বিলুপ্ত হয়ে যায় তখন কি হবে? আচ্ছা, এই যে একটা বস্তু ঘুরে, সেন্টার করে ঘুরে, ঠিক আছে, ঘোরার সময় কি হয় জানো? এই ঘোরার সময় তার একটা কেন্দ্রমুখী বল কাজ করে, ঠিক না? পুরো টাইম একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তো এই কেন্দ্রমুখী বল যদি চলে যায়, হঠাৎ করে এই যে স্পর্শক বরাবর সরলরেখা চলে যাবে, কারণ ভেতর দিকে আর কেন্দ্রমুখী বলটা থাকবে না। সো কেন্দ্রমুখী বলটা চলে যাবে। কেন্দ্রমুখী বল যখন থাকবে না, তখন এটা এই দেখো স্পর্শক বরাবর একই দূরত্বে চলে যাবে। ভূস্থির উপগ্রহের কক্ষপথ সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? আবর্তন 24 ঘন্টা সবাই জানে। তো ভর কিন্তু একই হওয়া লাগবে না। দেখো ব্যাসার্ধ একটা, অবশ্যই একটা বিষুবরেখা সরাসরি থাকবে, এটা কিন্তু সঠিক। সো অ্যান্সার হচ্ছে আমাদের বি, ভর কিন্তু একই হওয়া দরকার নেই। দেখো কক্ষপথ যদি সেম হয়, ভর দ্বিগুণ হলে কিন্তু সমস্যা নেই, আবর্তনকাল কিন্তু আমাদের সমান হবে, রাইট? পরের প্রশ্ন আসছে, এই প্রশ্নটা মানটা কিন্তু মুখস্থ, ঠিক আছে? এটা কই থেকে আসছে তোমাদের বলি। এটা আসে হচ্ছে T=2π√r+h³ /gm। এই ফর্মুলা থেকে ডিরাইভ করে করে এই যে এইচ এর মানটা এটা আসে। তো আমি যেটা বলি এটা মনে রাখো, বা এটা আসার সম্ভাবনা কম, যদি আসে তখন এটা এভাবে দিও, ঠিক আছে? এই ফর্মুলাটা মেইন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা আসলে এটা একটা ডিরাইভ ভার্সন, বুঝছো? আচ্ছা, কোন বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হবে? তো আমরা কি বলছিলাম যে 1/√2 ইন্টু পৃথিবীর মুক্তিবেগ, এই বেগে বা কারো মুক্তিবেগ, তো মুক্তিবেগের এত স্পিডে পাঠালে কিন্তু একটা কৃত্রিম উপগ্রহে পরিণত হবে। সো 11.2 ডিভাইডেড বাই √2 যদি করা হয়, তখন তার মানটা কিন্তু অ্যাকচুয়ালি 7.9 আসে, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ আবর্তন কালটা আমরা দেখলাম T=2π√r+h³ /gm, সূত্রটা মুখস্থ আর কি। আচ্ছা, একটি স্যাটেলাইটের ঘূর্ণনের সময়কালটি গতিশক্তির সমানুপাতিক কোনটা? দেখো আমরা জানি গতিশক্তি হচ্ছে তোমার 12 mv², ঠিক না? তো দেখো v আমরা কি জানি, v জানি 2π/t, বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি। লিখে দাও। আচ্ছা, সো v² মানে v একটা স্কোয়ার আছে এখানে, তার মানে আমরা কি বলতে পারি যে E কে ইজ প্রপোর্শনাল টু, দেখো 4π² মানে এটাকে আমরা v কে স্কোয়ার করছি, রাইট? তো দেখো আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/t², ঠিক আছে? ব্যস্তানুপাতিক, t² ব্যস্তানুপাতিক, এই দেখো 1/t²। একটি কৃত্রিম উপগ্রহে ভবিষ্যৎ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় বেগে ঘুরছে, অভিকর্ষের ত্বরণের মানে। এই প্রশ্নটা কিন্তু মানে উচ্চতা নির্ণয় করার জন্য তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে? তো এটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার চান্স খুবই কম, এটা বেশ বড়। পরবর্তী মেধে আসো। 4 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে ঘুরছে,
সো পৃথিবীর ব্যাসার্ধ যদি এত হয় এবং জি এর মান যদি এত হয়, তাহলে উপগ্রহটির বেগ কত? আচ্ছা দেখো, এই যে ব্যাসার্ধ বলছে পৃথিবীর, এটা কিন্তু অ্যাকচুয়াল মানটাই, মানে আমরা জানি যে 6400 কিলোমিটার না, তো এটাকে কিন্তু অ্যাকচুয়ালি 6380 লিখছে। তো আমরা জানি উপগ্রহের বেগের সূত্র হচ্ছে v √gm ডিভাইডেড বাই r প্লাস h। এটা হচ্ছে নর্মাল সূত্রটা। তো আমরা জানি যে এখানে gm বাই r প্লাস h, আর এর মানটা আমরা যদি খেয়াল করি, দেখো 6380 যোগ 4 মানে 6384, মানে অলমোস্ট আমরা বলতে পারি যে এই মানটা কিন্তু পৃথিবীর মানটাই, রাইট? সো পৃথিবী থেকে যখন আমরা কোনো বস্তুকে উপগ্রহ বানাতে চাই, তখন তার মানটা কিন্তু হয় VE ডিভাইডেড বাই √2, মানে মুক্তিবেগ ডিভাইডেড বাই √2। তো এই মানটা কিন্তু ছিল মুখস্থ আমাদের, সেটা হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তো এই ম্যাথে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু কষ্ট করে বের করা লাগতেছে না, তোমার মানটা কিন্তু নর্মাল মানটাই, নর্মাল যে পৃথিবীর মুক্তিবেগ থেকে আমরা উপগ্রহের মানটা বের করতাম, সেটাই কিন্তু এখানে আছে। আচ্ছা, তো এখানে আমরা জিনিস শিখব, সেটা হচ্ছে যে কোথায় বা কিভাবে তুমি সবগুলো মনে রাখবে। দেখো, এই যে মুক্তিবেগ বের করার জন্য আমরা একটা ফর্মুলা শিখবো, বাট নেমোনিক শিখবো, সেটা হচ্ছে উত্তম বউ অধিক পরিশ্রমী। বাস্তবতা, বুঝছো? যারা উত্তম তারা হলো সারা জীবন পরিশ্রম করে আগে, ঠিক আছে? সো উত্তম বউ অধিক পরিশ্রমী। উত্তম থেকে কি মনে রাখবো? উত্তম থেকে মনে রাখবো হচ্ছে উপবৃত্তাকার। আচ্ছা, বউয়ের বতে মনে রাখবো হচ্ছে বৃত্তাকার। আবার হচ্ছে কি উপবৃত্তাকার। পৃথিবীকে ফোকাসে রেখে। অধিকতে হচ্ছে অধিবৃত্তাকার। আর পরিশ্রমী থেকে মনে রাখবো হচ্ছে পরাবৃত্তাকার। ঠিক আছে? তো এখন দেখো, 4টা ক্রাইটেরিয়া আছে, বুঝছো? যে আমরা মনে রাখতেছি, কি মনে রাখতেছি জানো? এগুলো হচ্ছে উপগ্রহের কক্ষপথ কিরকম হবে। উপবৃত্তাকারটা হচ্ছে তুমি যদি একটা বস্তুকে নিক্ষেপ করো এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের √2 ভাগ দিয়ে, ঠিক আছে? মুক্তিবেগের এত ভাগ থেকে কম গতিতে, তার মানে আমি বলতে পারি যে লেস দেন 7.9, ঠিক আছে? এই গতিতে ছাড়লে কিন্তু তোমার বস্তুটা উপবৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তাকার পথে কখন? যখন তুমি এটাকে ইকুয়ালস টু এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ ডিভাইডেড বাই √2 এই বেগে যখন ছাড়বা, মানে 7.9-এ যখন ছাড়বা, তখন এটা বৃত্তাকার পথে ঘুরবে। তারপর দেখো, পৃথিবীকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে। এটা কখন হবে? যখন তুমি তোমার যে বেগটা সেটা হচ্ছে মুক্তিবেগ বাই √2, এর থেকে বেশি হবে কিন্তু মুক্তিবেগের থেকে কম হবে, ঠিক আছে? মানে ছাড়তেও পারতেছে না পৃথিবীকে, আবার ধরেও রাখতে পারতেছে না, ঠিক আছে? তো এমন একটা অবস্থা, মুক্তিবেগও যে চলে যেতে পারে না, কিন্তু এই বেগটা ক্রস করে ফেলছে, তখন হচ্ছে পৃথিবীকে ফোকাসে রেখে ঘুরবে, ঠিক আছে? অধিবৃত্তাকার কখন ঘুরবে? যখন তোমার মুক্তিবেগের সমান হবে, মানে 11.2 হবে, তখন হচ্ছে অধিবৃত্তাকার পথে বের হয়ে যাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? পৃথিবীকে ছেড়ে বের হয়ে যাবে। আর যখন এটা গ্রেটার দেন VE মানে 11.2 থেকে বেশি হবে, তখন সেটা পরাবৃত্তাকার পথে পৃথিবী থেকে বের হয়ে যাবে। তো এইভাবে তোমরা এই ছোট্ট একটি নিউমেরিকের মাধ্যমে এটা মনে রাখতে পারো যে কোন সময় কোন কেসে কোন আকারে
তোমার বস্তুটা পৃথিবী থেকে বের হয়ে যাবে। আচ্ছা, পরেরটা আসো। আর এবং 4r ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত? আচ্ছা, এটা দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক না? এর মানে হচ্ছে T1/T2 ইজ ইকুয়ালস টু R1/R2 হোল কিউব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি দেখতে পারি যে R ডিভাইডেড বাই R2। সো আর দেখো, আর আমরা বললাম হচ্ছে গিয়ে R1, আর R2 কে আমরা বলতে পারি দেখো 4R। সো দেখো 4R, এটার হোল কিউব সমান সমান হচ্ছে গিয়ে T1/T2 হোল স্কোয়ার। এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে লেখা যায় হচ্ছে যে আর কাটা, আর এই যে 4-এর ওপর হচ্ছে গিয়ে কিউব, তার মানে হচ্ছে 1/64 ইজ ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2 হোল স্কোয়ার। ঠিক আছে, সো দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে স্কোয়ারটা কি পাশে নিয়ে আসি, T1/T2 ইজ ইকুয়ালস টু 1/64 রুট ওভার, স্কোয়ারটাকে পাশে পাঠা দিলাম আর কি। তো সেখান থেকে লেখা যায় T1:T2 অনুপাত হচ্ছে 1:8। ঠিক আছে, স্কোয়ার রুট ওভার 64 ইকুয়ালস টু 8, সো 1:8। তো এটা কি করবো আমরা, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ওই যে কেপলারের ল শুরুতে আমরা দেখছিলাম, এটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সেম কোশ্চেন আবার রিপিট হচ্ছে। পরবর্তী প্রশ্ন, যে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ, এই বেগের মানটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সূত্র, যে v = √gm ডিভাইডেড বাই r প্লাস h। একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল, তো আমরা জানি যে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 1 দিন অথবা 24 ঘন্টা। তো দেখতে দেখতে তোমাদের অলরেডি তপন স্যারের মহাকর্ষ অভিকর্ষে থেকে থাকা অনুশীলনের সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।